সে আপনি চিন্তা করেন তার আপন ভাগ্নে তারেক রহমান তাকে কিন্তু ছাড়ে নাই, সে দোতলার থেকে ফেলে দিয়ে তার মাজা ভেঙে দিয়েছে। আমরা আলোচনা শুরু করি যে 111-এ আলোচিত মাসুদ উদ্দিন চৌধুরী, তাকে সোমবার বারিধারা থেকে আটকের পর গ্রেফতার দেখানো হয়েছে এবং তারপর আজকে তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রশ্ন হচ্ছে যে এই মাসুদ উদ্দিন চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল, সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা, তিনি আওয়ামী লীগ এবং বিএনপি দুইজনের কাছেই তিনি একজন ভিলেন, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের সরকারের সময় তাকে আমরা দেখলাম তিনি একটা দেশের রাষ্ট্রদূত হিসেবে পোস্টিং পান। পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে তিনি সক্রিয় হন। তারপরে তিনি আবার জাতীয় পার্টির সংসদ সদস্য হন এবং যে সময়টাতে 111 আরও 19 বছর আগে বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের নেতৃত্বে স্থানীয় বেগম খালেদা জিয়া, তারেক রহমান, শেখ হাসিনা, এদেরকে যখন যৌথ বাহিনী দ্বারা গ্রেফতার করা হয়, অন্যান্য আওয়ামী লীগের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যেই কমিটির মাধ্যমে এই জিনিসগুলো করা হয় তার অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন হচ্ছেন জেনারেল মাসুদ। গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে শুরু করি। কেন তার গ্রেফতার এবং এই রিমান্ড গুরুত্বপূর্ণ, আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন? এটা কতটা গুরুত্বপূর্ণ এটা বলতে পারবো না, তবে তার এই গ্রেপ্তারটি অপরিহার্য ছিল। প্রকৃতির একটা বিচার আছে। মানুষ যখন এই পৃথিবীতে বেঈমানি করে, মুনাফিকি করে, রক্তের সম্পর্ক অস্বীকার করে এবং আপনি যদি কাউকে বিশ্বাস করেন, কারোর প্রতি নির্ভর করেন, ইংরেজিতে একটা শব্দ আছে রিলায়েবিলিটি অ্যান্ড ডিপেন্ডেবিলিটি। এই দুটো জিনিস যখন কোনো মানুষের উপর অর্পিত হয় এবং ওটার উপর ভিত্তি করে মানুষ অনেক কিছু করে এবং সেখানে যদি কেউ বেঈমানি করে, মুনাফিকি করে, তখন প্রকৃতি বিরূপ হয়। এই ধরনের মানুষের যদি পৃথিবীতে সাজা না হয়, ধর্মকর্ম বলে পৃথিবীতে কোনো কিছু থাকে না। মাসুদ উদ্দিন চৌধুরী এমন একজন মানুষ, আমার শোনা কথা, তার কতটুকু মিলিটারি ক্যারিয়ার রয়েছে আমি জানি না, তবে তার প্রথম এবং প্রধান পরিচয় ছিল তিনি জনাব তারেক রহমান সাহেবের মামা সাইদ ইস্কান্দার সাহেবের ঘনিষ্ঠ বন্ধু। এটার উপর ভিত্তি করে আওয়ামী লীগের আগে যে বিএনপি জমানা ছিল, সেই পুরো জমানাটাতে তার প্রমোশন থেকে শুরু করে সব জিনিসগুলো হয়েছে। ঘনিষ্ঠ বন্ধু না, ভাইরা ভাই, মানে সাইদ ইস্কান্দার সাহেবের ভাইরা ভাই। তো এই ভাইরা ভাই হওয়ার কারণে তিনি তারেক রহমান সাহেবের সম্পর্কে মামা। তো এই কারণে তার যে প্রমোশন এবং তার যে গুরুত্বপূর্ণ পদায়ন এটা হয়ে গেছে। এবং ইলেকশন থেকে মানে যখন একটা রাজনৈতিক দল বিদায় নেয়, তো তখন তারা করে কি, তাদের পছন্দের মতো পছন্দের মানুষগুলোকে একের খুব পোস্টগুলোতে বসানো হয়। যেমন মঈনুদ্দিন, ফখরুদ্দিন, তারপর শেষে এই মাসুদ উদ্দিন, যে সমস্ত লোকজন আছেন তারা সবাই বিএনপির খুব ঘনিষ্ঠজন ছিলেন। সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদটি, সেটা হলো সাভার ক্যান্টনমেন্টের যিনি জিওসি থাকেন, 9 ডিভিশন যেটিকে বলা হয়, এখানে সবসময় করে কি সরকার যারা খুব ঘনিষ্ঠজন তাদেরকে বসানো হয়। 111-এর আগে বিএনপি ক্ষমতা ত্যাগের পূর্বে এই 9 ডিভিশনের জিওসি ছিলেন জেনারেল মাসুদ উদ্দিন। এইগুলো ঘটনা। 2 নম্বর হলো যে 1/11-র পরে কতগুলো হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সেই হৃদয় বিদারক ঘটনা হলো যে অনেকগুলো তথাকথিত জনপ্রিয় পত্রিকার সাংবাদিক, যাদেরকে মার্কিন ডিপ স্টেটের এজেন্ট বলা হতো, যাদেরকে দিল্লির এজেন্ট বলা হতো, এবং যারা পুরো রাজনৈতিক ইনস্টিটিউশনগুলো ধ্বংস করার জন্য রাজনীতিবিদদের কালিমা লেপন, এই কাজটি সেই 96-97 সন থেকে ধারাবাহিকভাবে একটা গ্রুপ করে আসছিল। এদের মধ্যে এনজিও ছিল, অর্থনীতিবিদ ছিল, যারা রাজনীতিবিদরা চোর, পলিটিক্যাল পার্টিগুলো খারাপ কাজ করে, মানে প্রত্যেকটার ক্যারেক্টার অ্যাসাসিনেশন অ্যাট দ্য সেম টাইম এই কাজগুলো তারা করেছিল 96 থেকে ধারাবাহিকভাবে। এবং এদের পেছনে সেই যে অ্যাপিস্টেন্ট বলেন, মার্কিন ডিপ স্টেট বলেন, হোয়াট এভার মেবি, তাদের একটা বিরাট চক্র ছিল। এই চক্রটির যে প্রথম চক্রান্ত, বাংলাদেশের সফল চক্রান্ত, এটি হয় 1/11-র মাধ্যমে। এবং সেই 1/11-র মাধ্যমে যে কুশীলভ ছিলেন, সেই কুশীলভের মধ্যে ওয়ান অফ দ্য টপ 3 বা টপ 2 মাসুদ উদ্দিন চৌধুরী। কাজেই তার বিচার হওয়া দরকার ছিল। এই ভদ্রলোক বিএনপি, আওয়ামী লীগ প্রত্যেকটা মানুষের জীবনকে তছনছ করে পৃথিবীর সমস্ত আনন্দকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা রাজনীতিবিদ ওই 1/11-র সময় তাদের জীবনে মরণ কান্না শুরু হয়ে গিয়েছিল। আর অতিরিক্ত তারেক রহমান সাহেবকে বেধড়ক পেটানো, ফ্যানের সঙ্গে টানানো,
তার মেরুদণ্ড ভেঙে দেওয়া থেকে শুরু করে যে সকল কথা আমরা শুনি, সব কিছুর জন্য এই মাসুদউদ্দিন চৌধুরীকে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী দায়ী করে। এখন তারেক রহমান সাহেব থেকে শুরু করে তার যারা এখন রাষ্ট্র ক্ষমতা আছেন, মানে তারা যদি এই ঘটনাগুলো বিচার করতে না পারেন, তাহলে নেতাদের কিন্তু আসলে মনোবল থাকবে না, কর্মীদের মনোবল থাকবে না। এটা জাগ্রত হওয়া দরকার। ফলে তার এই বিচারটা প্রকৃতির জন্য যেভাবে দরকার, কারণ এদের বিচার না হলে আল্লাহ রাসূলের প্রতি কারো বিশ্বাস থাকবে না। 2 নম্বর হলো এদের বিচার যদি তারেক রহমান সাহেব না করতে পারে, তাহলে তার নেতৃত্ব কেউ মানবে না। ফলে এই গ্রেপ্তারটা খুবই অপরিহার্য। এখন সমস্যা হলো যে শুধু কি মাসুদউদ্দিন চৌধুরীতে থেমে থাকবে? আমার কাছে মনে হচ্ছে না, এটা বাড়তে থাকবে। এর কারণ হলো যে 11 যে দুর্বিষহ স্মৃতি, সেই স্মৃতিতে তারেক রহমান এখন বেঁচে আছেন একটা জীবন্ত লাশ হিসেবে। তিনি ওই সময়টাতে তার নানিকে হারিয়েছেন, ওর কারণে তার ভাইকে হারিয়েছেন, তার বাড়ি হারিয়েছেন, তার মাকে হারিয়েছেন, এবং এখন দেখেন যে 2-3 জেনারেশনে আত্মীয় স্বজন বলতে যা বোঝায়, জিয়া পরিবার আসলে তারেক রহমান সাহেব, জাইমা রহমান আর তার মা, এছাড়া আসলে কিন্তু এদের আপনজন কেউ নেই। আর অন্যদিকে কোকো সাহেবের যে স্ত্রী বা তার সন্তানেরা আছে, পরিবারটা খুব লিমিটেড হয়ে আছে। তো যাদের কারণে একটা বংশ বলতে গেলে একেবারে নির্বংশ হওয়ার মতো উপক্রম হয়ে গেছে। সেই বংশের প্রতিভূ তারা ক্ষমতা পেয়েছে। ফলে এখানে ক্ষমতা পাওয়ার পরে এই প্রতিশোধগুলো নেবে, এটাই হলো প্রকৃতির অমোঘ নিয়ম। এটাকে কি আপনি প্রতিশোধ বলবেন? এম এ আজিজ, আপনি যদি এই বিষয়ে যুক্ত করেন। এবং একজন বিএনপির মন্ত্রী, তিনি দেখলাম যে মানে শুকরিয়া জ্ঞাপন করছেন যে গণতন্ত্র হত্যাকারীকে গ্রেফতারের জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনিই তার পরিচয় দিলেন। অনেক সব রাজনৈতিক দলের ভিতরে সে ছিল, এবং রনি ভাইও অনেক কথাই বললেন। দেখেন, মাসুদউদ্দিন চৌধুরীকে চিনত না এমন কোনো লোক ছিল না। 1/11-এর সময় যে বেপরোয়া আচরণ করেছে, সে তো মনে হয় যে সরকার সে চালায়, এই অবস্থা ছিল। এবং প্রকৃতি কিন্তু ইয়ে করছে। এতদিন সে গ্রেপ্তার হয় নাই। 1/11-এর সময়ই তো তার গ্রেপ্তার হওয়া উচিত ছিল। সরি, ওই আর ইউনিট সরকারের সময় তাকে অ্যাভয়েড করেছে, করে নাই। এখন সে গ্রেপ্তার হয়েছে, তার বিচার হবে। ধরেন, যেটা রনি ভাই বললেন এটা সত্য, যে সে, আপনি চিন্তা করেন, তার আপন ভাগ্নে তারেক রহমান তাকে কিন্তু ছাড়ে নাই। সে 2 তলার থেকে ফেলে দিয়ে তার মাজা ভেঙে দিছে। শত্রুতাটা কী ছিল এটা তো আমাদের জানি না এখন। ব্যক্তিগত শত্রুতা একটা কী হলো, অথচ ওই ফ্যামিলির ইস্কান্দার সাহেবকে ব্যবহার করে সে কিন্তু লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত হয়েছে, এবং সবচাইতে ইম্পর্টেন্ট জিওসি সে। কিন্তু সে এরপরে ধরেন রাষ্ট্রদূত হয়েছে, সবই তো এনজয় করেছে। এখন প্রকৃতি কিন্তু তার তো বিচার হতে হবে। এরকম অপরাধীদের বিচার হওয়া উচিত না। রাষ্ট্রদূত হয়েছেন ধরেন আওয়ামী লীগের সময়। হ্যাঁ। এখন আওয়ামী লীগের সময়ও আমরা সবসময় ওনাদেরকে, যেহেতু শেখ হাসিনাকেও তারা জেলে নিয়েছিল, খালেদা জিয়াকেও তারা জেলে নিয়েছিল, এবং আওয়ামী লীগের নেতাদেরকেও তারা জেলে নিয়েছিল, কিন্তু আওয়ামী লীগের সময় তাদের সমালোচনা শুনতাম। কিন্তু তাদের বিচার তো দূরের কথা, তাদের অনেক ক্ষেত্রে পোস্টিং ভালো ভালো জায়গায় না। এটা হচ্ছে কি, অনেক সময় কেন হয়েছিল? সেডিস টাইপের লোক থাকে, ওনার যতগুলো ঘটনার সাথে, সব ঘটনার সাথে, অপকর্মের সাথে সে জড়িত ছিল, সব ঘটনার। আপনি চিন্তা করেন, তারেক রহমান যতই বলেন, তার তো ভাগ্নে, হ্যাঁ, তাকে যেভাবে নির্মমভাবে তার যত ক্ষতিগ্রস্ত করেছে, তার কোকো করেছে, ম্যাডামকে অনেক ইয়ে করছে, তাকে অনেক ইয়ে করেছে, অত্যাচার করেছে। সুতরাং তার তো শাস্তি হওয়াই দরকার, কারণ সে সর্বত্র, ধরেন ফখরুদ্দিন, মইনু আহমেদ, যে তারও তো শাস্তি হওয়া দরকার। এখন যদিও তখনকার সময়ে সরকারের ঘাড়ে চাপায় দেয়, সে তার বক্তব্য শুনেছি, সেটা তো হবে না। তিনি তো দায়িত্ব পালন করেছেন, তিনি আর্মি চিফ ছিলেন, তিনি এবং এই চৌধুরী সাহেব, মাসুদউদ্দিন চৌধুরী সাহেব, তিনি এই দুজনই মূল খেলোয়াড় ছিল। আর একজন নাম ভুলে গেছে, দুদকের ছিল, কি নাম? হাসান মাসুদ চৌধুরী। হাসান মাসুদ চৌধুরী। তিনি জেনারেল মতিন, হ্যাঁ, যারে খুশি তারে ধরে আনতো, যারে খুশি তারে দিত। একে সারা দেশ অচল করে ফেলছিল। হ্যাঁ, ব্রিগেডের বাড়ি, হ্যাঁ, তো এই ব্রিগেডের বাড়ি, কয়েকজন আর্মি অফিসার আপনার সারা দেশটাকে 1/11-এর সময় একেবারে দোজকখানা বানায় ফেলছিল। তাদের বিচার হওয়া উচিত না, এগুলো বেছে বেছে বিচার হওয়া উচিত, এবং সবাইকে গ্রেপ্তার করা উচিত, এবং তাদের বিচার করা উচিত। আওয়ামী লীগ কি তাদেরকে সেফ এক্সিট দিয়েছিল? তাই তো মনে হয়। রাষ্ট্রদূত করা মানে তো তাকে সেফ এক্সিট দেওয়া, তাকে তো শাস্তি দেয় নাই, কারণ তাকে তো ব্যবহার করছে।
না, তখন সরকার প্রধান যিনি, প্রধান উপদেষ্টা যিনি ছিলেন, মইনুল আহমেদ যিনি ছিলেন, তাদেরকে তো একটা নিরাপদে না, ফেরত মইনুল যাওয়া- আহমেদ যদি বলেন, ওই সময় তো মইনুল আহমেদের পক্ষে একসাথেই কাজ করছে তিনি। তারপরে ওই যে বললাম দুদুকে দায়িত্বটা দেওয়া হয়েছিল, তারপর বাড়ি, এরা তো সব একই 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 তো একই গ্রুপ তো, সুতরাং সবারই বিচার হওয়া উচিত। আর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তার ব্যক্তিগত গ্রাস ছাড়া, তার ব্যক্তিগত শত্রু ছাড়া কাউকে গ্রেপ্তার করে নাই। এবং হাজার হাজার লোক আপনি দেখেন, মোস্তাকের সময় একমাত্র আপনার জেলখানা ভরে গেছিল, আর ইউনূসের সময় জেলখানা পড়ছে। যে ইউনূসের সময় যে গ্রেপ্তার হয় আর সে বেরোয় না, গ্রেপ্তার হয় আর বেরোয় না। সবসময় জেলে গেলে মানুষ অন্তত বিচার বিভাগটা চালু থাকে, ও নির্দোষ হলে বেল পায়। কিন্তু ডক্টর ইউনূসের সময় যারা গ্রেপ্তার ঢুকেছে কেউ বেরোয় নেই, এখন বেরোতেছে। কেন? আপনারাই তো অভিযোগ করেছেন ইউনূসের সময় প্রচুর মামলা বাণিজ্য হয়েছে, হয় নাই? তারা মামলা বাণিজ্য মানে যে জেলে গেছে, বের হয়ে গেছে। মামলা বাণিজ্য হয়েছে, সেগুলোতে বড় বড় কেস করছে। তো আপনি যার কথা বলছেন সে তো অনেকেই বলছে যে ডিফেক্টো প্রধান উপদেষ্টা, সে তো সব করছে, তাই না? দায়িত্ব নেবে না। আচ্ছা। এখন যদি বলেন আপনি দুদকে সবার বিরুদ্ধে মামলা দাঁড়িয়েছে, এগুলো তদন্ত করতে হবে না? বিচার তো করতে হবে, এই সরকারকেই করতে হবে। মাসুদ উদ্দিন অপরাধী, তার বিচার হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচার হয়েছে না? আসিফ নজরুল থেকে শুরু করে সবার বিরুদ্ধে অভিযোগ পড়েছে, তাদের তো বিচার করতে হবে। এবং শুধু তাই না, অর্থ কেলেঙ্কারি, সবাই অর্থ লুট করেছে, এই অভিযোগটা পড়েছে। এটা তো কেউ, এই অভিযোগ কোথায়? মানে দুদকে? দুদকে, আচ্ছা, দুদকে প্রত্যেকটা উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আছে, অভিযোগ আছে। সুতরাং তাদেরও তো বিচার হতে হবে, তদন্ত হতে হবে। হ্যাঁ, যদি নির্দোষ হয় সে খালাস পাবে, সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু বিচার তো হতে হবে। যেমন ধরেন, অনেকে বলছে যে অনেকের তো এখন মুক্তি দিচ্ছে আওয়ামী লীগের লোক। ধরেন এই যে আইভি, নারায়ণগঞ্জের মেয়র ছিল, একসময় আলোচনা শুরু হয়েছিল না, রিফাইন আওয়ামী লীগ দিয়ে করা হবে, তখন আইবির নাম আসছিল। আর আইবি শামীম ওসমানের বিরুদ্ধে সারাদিন বছর সংগ্রাম করলো, হুট করে দেখা গেল তার বিরুদ্ধে খুনের মামলা। এখন খুনের মামলা, হে কি খুন করছে নাকি, কোর্টে গেছে, বেল পায়ে গেছে, সমস্যা কি? ধরেন এই যে বদি এবার সম্রাট, আরে শেখ হাসিনাও তাকে অন করে নাই, তার বোর্ডে নমিনেশন দিল, তাকে দেয় নাই। আপনি এবার সম্রাট, তার বিচার করেন, তার ভিতরে খুনের মামলা দিছে। এখন কোর্ট তো খুন তো তালাশ করে পায় নাই, বেল দিয়ে দিছে। এখন তো এরকম তো বহু লোককে আটক করা হয়েছে, যার যেমন আমাদের সাংবাদিক পান্না আনিসকে গ্রেপ্তার করেছিল, কিছু পায় নাই, ছেড়ে দিছে, বেল করে ছেড়ে দিছে। তো আমার কথা হলো, জেলে ফৌজদারি অপরাধ করলে তার বিচার হোক, সমস্যা নাই। সে সাংবাদিক হোক, সাংবাদিক তো 200-র বেশি গ্রেপ্তার আছে, তো তা ফৌজদারি অপরাধ করলে তার বিচার করেন। কিন্তু কোনো মামলাই হিয়ারিং এ হবে না। সাংবাদিকের বিরুদ্ধে খুনের মামলা, বলেন তো যে ইউনূস দিয়ে গেছে। এই জন্য আমি বলছি যে স্বাধীন আইন বিচার বিভাগ যদি স্বাধীন হয়, আমরা তো চাচ্ছি, অভ্যুত্থানে তো এটা চেয়েছি, স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন আমরা তো চেয়েছি, তাই না? তো এখন আইনটা ফাংশন করুক প্রপারলি, নিরপেক্ষভাবে ফাংশন করুক, যে দোষী হলে শাস্তি পাবে। এখন ধরেন মাসুদ উদ্দিন চৌধুরী বলছেন, তার তো জেল জনত্ব প্রমাণ, প্রকৃতি তাকে শাস্তি দিবে, বিচার বিভাগও লাগবে না। সে যে অপরাধ করেছে, তার প্রকৃতি, এটা তো আমি তো মনে হচ্ছে যে প্রকৃতি তাকে এখন শাস্তি দিচ্ছে। তার অপরাধ তো চাক্ষুষ বললাম, আপনি বলেন নিজের মামাকে যে ছাড়ে না, তার কারণ বার করতে হবে, কেন ভাগ্নেকে ছাড়ে না। তো এই জন্য বলছি যে অপরাধ করলে প্রকৃতি, কিন্তু বিচার বিভাগে যদি শাস্তিও না হয়, প্রকৃতি কিন্তু ফাংশন। আমরা তো মুসলমান, বিশ্বাস করতে হবে যে কোনো না কোনোভাবে তাকে শাস্তি পেতে হবে। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। বিএনপির মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল বলেছেন যে দলের নেতাকর্মীদের ঠিক রাস্তায় রাখতে পেছনে রাডার ফিট করার কথা বলেছেন। প্রশ্ন হচ্ছে যে একজন অভিজ্ঞ রাজনীতিক হিসেবে আপনার কি মনে হয় যে এটি তৃণমূলের কোন্দল দমনের ক্ষেত্রে এই রাডার কার্যকর, এবং আদর্শ ফিট না করে রাডার ফিট করা, এটা আসলে গোলাম মোল্লা রনি, আপনি এটা জিনিসটাকে কিভাবে দেখেন এই বক্তব্যকে? এটা একটা কথার কথা উনি বয়স্ক মানুষ বলেছেন। আমাদের দেশের যে অবস্থা, রাডার তো দূরের কথা, পিছনে যদি বজ্রপাত সেট আপ করা হয়, যে কিছু হইলেই ঠাডা পড়বে, ডাইরেক্ট বাংলা ভাষায় যেটাকে বলে ঠাডা, বজ্রপাত, তবুও মানুষ অপরাধ বন্ধ করে না। আমরা
জানি যে এই অন্যায় করলে, অবিচার করলে শয়তান ধরবে, ভূত ধরবে, জিবরাইল এসে মেরে ফেলবে, কেয়ামত হবে, আজরাইল আসবে, মানে নানা রকম বিপদ আপদের কথা শুনি, কিন্তু অপকর্ম তো বন্ধ হচ্ছে না। যেখানে মানে গিয়ে যদি বলা হয় চাঁদা দে, সারাদিন পরিশ্রম করে একটা রিক্সাওয়ালা 500 টাকা উপার্জন করে, একটা লোক সারা মাস চাকরি করে হায়েস্ট 10,000, 15,000, 20,000, 50,000 টাকা ইনকাম করে, সেখানে একটা অস্ত্র গিয়ে ধরলে, একটা দোকানে ধরলে যদি 1 লাখ 2 লাখ টাকা পাওয়া যায়, এটার যে মজা, এটার যে আনন্দ, এটার যে তৃপ্তি, এটা মির্জা ফখরুল সাহেবের কথায় কাজ হবে না। সে বলবে দরকার হলে মির্জা ফখরুল সাহেবরে একটা কিছু করবো, হ্যাঁ, রাডার ওনার পিছনে লাগাই দেবো, তবুও এই চাঁদাবাজি বন্ধ হবে না। এখানে আসলে কথাবার্তা বলার সাথে অ্যাকশন, যে মানে সরকার যে সত্যিকার অর্থে চাঁদাবাজি বন্ধ করতে চায়, দলীয় যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায়, এটা প্রমাণ করতে হবে। মূল 2 নম্বর হলো যে এখানে যে মির্জা ফখরুল প্রধানমন্ত্রী, মানে ওনাদেরকে তো আসলে গত 17 বছর বা 20 বছর যাবৎ দলীয় নেতাকর্মীরা খুব ভালো করে চিনেন। তারা রাতারাতি কেউ এখন মানে সুপারম্যান হয়ে যাননি, তারা আগের মতোই আছে। এই মির্জা ফখরুল সাহেব এক জায়গায় দাঁড়ানো ছিলেন, তার সামনে ছেলেরা ধাক্কাধাক্কি করেছে এবং 2-4টা ধাক্কা ফখরুল সাহেবের নিজের গায়েও লেগেছে। তারপরে বিএনপির অনেক নেতা সেই ধাক্কাধাক্কির মধ্যে সে সামাল দিতে না পেরে দৌড়ও দিয়েছে। অসংখ্য ঘটনা। তো নেতাকর্মীরা তো জানে যে এদের আসলে কতটুকু ক্ষমতা আছে। এদের এখন এই রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে তাদের প্রধানতম বৈশিষ্ট্য হলো যে দে হ্যাভ এ অক্সিলারি পাওয়ার, অ্যান অক্সিলারি পাওয়ার, সেটা হলো রাষ্ট্র ক্ষমতা। এখন সেই রাষ্ট্র ক্ষমতা আসলে এখানে মুখের কোনো বক্তব্য নয়, এখানে রাষ্ট্র ক্ষমতা হলো আপনাকে প্রয়োগ করতে হবে। তো সেই প্রয়োগ করার জন্য তাকে নির্দেশনা দিতে হবে রাষ্ট্রীয় বাহিনীকে। এখন মির্জা ফখরুল সাহেব রাডার বলার দরকারটা কি? তিনি তার বাহিনীকে বলবেন অমুক অমুককে ধরে ফেলো, তার বিরুদ্ধে মামলা করো আর ডাইরেক্ট তার বিরুদ্ধে অ্যাকশন করো। এখন সেই কথা না বলে যদি বলা হয় আমি রাডার ঠিক করেছি, আমি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছি, আমি শাহেদ ড্রোন আনতেছি ইরান থেকে, এই ড্রোন মাথার উপর চারিদিকে উড়তে থাকবে, আর যখন অন্যায় করবে সঙ্গে সঙ্গে সেটার উপর মানে যাকে বলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হবে। এইগুলোতে আসলে বিএনপি যারা নেতাকর্মী যারা অপকর্ম করছে তাদের কিছুই হবে না, বরং তারা জোরে একটা নিঃশ্বাস ছাড়বে যে মানুষ এই যুগে এমন হয়, এই কবি দিয়ে দেশ কি করে চলবে। আচ্ছা, আপনি চাঁদাবাজির কথা তুললেন, আপনি একে জনপ্রিয় বিকাশময় শিল্প বলেছেন। বলেছেন যে বাংলাদেশে চাঁদাবাজি কি এখনো পূর্ণ বিকাশ ঘটেনি, যেই অবস্থায় গেছে দেশ আর কত বিকাশ হবে, মানে বিকশিত চাঁদাবাজির অবস্থা কেমন হবে? মানে এটা কে বলেছে? এক জায়গায় দেখলাম মানে চাঁদাবাজিকে আপনি জনপ্রিয় বলেছেন। আমাকে আমার কথা? হ্যাঁ, আপনার কথা। ও মানে এটা হয় কি, আসলে আমার অনেকগুলো ফেক আইডিয়া আছে। ও আচ্ছা। তো এখন কে যে কোনভাবে দেয় মানে আমি এটা বলতে পারি না। তখন আমি যেরকম ঠিক আমি হ্যাঁ কাছাকাছি এরকম একটা কথা বলেছিলাম যে চাঁদাবাজি বাংলাদেশ একটা বিকাশময়, এই কথাটাই বলছে, বিকাশময়, জনপ্রিয় বিকাশময় শিল্প। হ্যাঁ, ওইটা তো আমি প্রথমে বললাম যে এটা সত্য যে চাঁদাবাজিটা গত আগের থেকে ছিল, কিন্তু গত 17 মাসে এটা একটা রীতিমতো ধ্রুপদী ক্লাসিক্যাল একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। আপনি তো বুঝেন যে এটা কি আওয়ামী লীগের সময়ের চাইতে আরো বেশি জনপ্রিয়, মানে দ্বিগুণ বেগ? এটা জনপ্রিয় না, আমি এটাকে ধ্রুপদী বলেছি। আচ্ছা, ধ্রুপদী হলো যে নর্মালি ধরুন রক মিউজিক, মাইকেল জ্যাকসন গান গাচ্ছে, মাইকেল জ্যাকসন গান গাচ্ছে, তখন আপনার শরীর নাচতেছে, আপনিও নাচতেছিলেন, আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ দুলছে, রক মিউজিক। বা জেমস একটা গান গাচ্ছে, কিন্তু পণ্ডিত রবিশঙ্কর সিতার বাজাচ্ছে, তারপরে ধরেন উদয় শঙ্কর উনি নাচতেছে, বীরজু মহারাজ উনি নাচছেন। তো এইগুলোকে বলে ধ্রুপদী সঙ্গীত। তখন আপনি করেন কি, এগুলো শুনেন চোখ বুঝে বুঝে শুনেন, ফিল করেন। তা আমাদের এই গত 17 মাসে চাঁদাবাজিটা এমন অবস্থা হয়ে গেছে যে এই চাঁদাবাজি দেখে যে আমরা যেটা বিদ্রোহ করব, বিপ্লব করব, শরীর নাচাবো, আমরা প্রতিবাদ করব, এই ভাষাটা আমরা হারিয়ে ফেলেছিলাম গত 17 মাসে। ফলে এই চাঁদাবাজিটা গত 17 মাসে এমন একটা ধ্রুপদী সঙ্গীত হয়ে গিয়েছিল, ধ্রুপদী শিল্প হয়ে গেছিল, আমরা চোখ বুঝে এইভাবে বসে থাকছি যে খুলে নিয়ে যাক না কাপড় চাপড়।
খালি জাঙ্গেটা থাকুক, গেঞ্জিটা থাকুক, এতেই আমার হবে। আমি কোনো অবস্থাতেই মবের কবলে পড়ে এই ইনুসের জমানাতে আমি কোনো অবস্থায় আমার প্রাণটা হারাতে চাই না। এই জন্য আমরা সবাই চোখ বুঝে বুঝে উচ্চাঙ্গ সঙ্গীত যেভাবে মানুষ উপভোগ করে, এই গত 17 মাসে ডক্টর ইনুসের জমানাতে এই ক্লাসিক্যাল মিউজিকের মতো আমরা চাঁদাবাজিটিকে উপভোগ করেছি। এখন সেই চাঁদাবাজিটা এখন সেই ধ্রুপদী সঙ্গীতের মতো, ক্লাসিক্যাল মিউজিকের মতো এখন ওটা আরও সুন্দরভাবে চলছে। আরো সুন্দর, মানে আগে থেকে গতি পেয়েছে নাকি কমেছে একটু? এখন গতি পেয়েছে কি, ধ্রুপদী সঙ্গীতের বা ক্লাসিক্যাল মিউজিকের একটা নির্দিষ্ট যাকে বলে দর্শক শ্রোতা আছে, তো এর বাইরে সাধারণত যায় না। কিন্তু এখনকার চাঁদাবাজিটা এমন অবস্থা হয়ে গেছে, এটা একটা সার্বজনীনতা পেয়েছে। বৃদ্ধ থেকে বৃদ্ধা, হিন্দু থেকে মুসলমান, নর থেকে নারী, এমনকি পশু পাখি, তারাও এই চাঁদাবাজিটাকে মেনে নিয়েছে। আচ্ছা, আপনি যদি একটা মহিষকে ছিনতাই করতে যান বা নিতে যান, ও আগে গুঁতো দিত। এই জমানাতে সেমন অবস্থা হয়ে গেছে, কারণ আপনি একটা মহিষকে যদি গিয়ে একটা চাঁদাবাজ ধমক দেয়, এই জানিস আমি কে, আমি চাঁদাবাজ, মহিষ বলবে জি হুজুর, আমাকে নিয়ে যান, জবাই করেন, কিচ্ছু বলবো না। এমনকি আমার তো মনে হয় রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, তারাও এই ক্লাসিক্যাল যে ধ্রুপদী আমাদের যে চাঁদাবাজ হয়ে গেছে, তাদের ভয়ে জীবন যৌবন সব কিছু চাঁদাবাজদের হাতে দিয়ে দেবে, একটা টু শব্দ পর্যন্ত করবেন। আচ্ছা আচ্ছা, আপনার কাছে আসি। এম এ আজিজ, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন যে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরও একটি কথা বলেছেন যে আমরা দেশে কোনো মব তৈরি হতে দেব না, এবং আজকে সিলেটের বিশ্বনাথ উপজেলায় হামলা চালিয়ে বাউল গানের আসন পণ্ড করার ঘটনা ঘটেছে। কালকের কথা, স্থানীয় একদল ব্যক্তি হামলা চালিয়ে ভবিষ্যতে গানের আসর বসালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে। এটা এই সময়ের ঘটনা, এটা আপনি মানে এই যে ইউনূস সরকারের আমলে হইলেও একটা কথা ছিল। এর সাথে আমি এই প্রোগ্রামে ঢোকার আগে কিছুক্ষণ আগে দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়াতে একটা ঘটনা ঘটেছে, সেখানে একটা ছেলেকে পিটিয়ে এরকম মেরে ফেলা হয়েছে। সো মবকে, এই মব বিষয়টা আসলো ধরেন এই গত 17 মাসের কথা আমরা বললাম, সবচেয়ে বেশি পপুলার হয়েছে সম্ভবত এই শব্দটা। সেই জায়গা কি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না নাকি এটা? না, দেখেন, বিএনপির ভিতরেও ক্ল্যাশ হচ্ছে, কিন্তু তাদের বিএনপির কর্মীরাও কিন্তু নিহত হচ্ছে। এই গতকাল না পরশুদিন 2 জন মারা গেছে। তো আমি যেটা বলি যে মির্জা আলমগীর ভাই, তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি যে শব্দটা রাডার ফিট করা হয়েছে, এটা এদেশের আমার মনে হয় 90 ভাগ লোক বোঝে নাই। উনি বলতে চাচ্ছে আমরা তাদেরকে দেখছি, রাডার দিয়ে দেখতে পাচ্ছি, তাদের অপরাধ পর্যবেক্ষণ করছি। বিষয়টা তা না। আমার কথা হচ্ছে যে আপনি যেটা বললেন, আগে আমরা ছোটবেলায় দেখতাম গরুর যদি অসুখ হতো, সুদখোর যে তার নাম লিখে কাগজ গলায় বেঁধে দিত, আপনার পোকা পড়ে যেত, সুস্থ হয়ে যেত। হ্যাঁ, আগে এরকম ছিল, কালচার ছিল। এখন চাঁদাবাজিটা এই সুদখোরের মতো হয়ে গেছে, এটা সহ্য হয়ে গেছে। এটার অনেকগুলো কারণ আছে। আপনি দেখেন, বহিষ্কার হওয়া লোককে টেনে এনে নমিনেশন দিয়েছে, আপনার খুনের আসামিকে আপনার নমিনেশন দিয়েছে, দ্বৈত নাগরিককে নমিনেশন দিয়েছে, মাসুদ উদ্দিনের যারা সহযোগী ছিল তাদেরকে মন্ত্রী এমপি বানাইছে। তারপরে আপনার ঋণ খেলাপিদের নমিনেশন দিয়েছে। তো সুতরাং অপরাধকে প্রশ্রয় দেওয়া হয়েছে। এটা এই লোকগুলোকে যখন নমিনেশন দেওয়া হয়েছে, তাদের ভিতরে মন্ত্রীও হয়েছে, এমপিও হয়েছে, মন্ত্রীও হয়েছে। তাহলে এখন অপরাধ করলে সমস্যাটা কি? চাঁদাবাজি করলে, এই যে কয়েকটা টেলিভিশন সেই বগুড়ার থেকে চাঁদাবাজি কেমন করে হয় কারণ বাজার পর্যন্ত দেখাইছে, পত্রিকাগুলোতে রিপোর্ট আসা শুরু হয়েছে। এখন হচ্ছে কি, বিএনপির মধ্যে দুটো জিনিস মূল সমস্যা আমার কাছে মনে হয়েছে। ইলেকশনের আগে বিএনপিকে তো তকমা এটা প্রতিষ্ঠিত করে ফেলছিল যে এরা বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করে। হ্যাঁ, এটা তো তার বিরোধীরা এটা বিশ্বাস করায় ফেলছিল ইলেকশনের আগে। হ্যাঁ, ইলেকশনের আগে বিশ্বাস করায় ফেলছিল। এখন যেটা হয়েছে, গুপ্ত জামাত যেমন বিএনপির ভিতরে আছে, এখন চাঁদাবাজিটাও গুপ্ত হয়ে গেছে। কারা, মানে তারা, তাদের আসল পরিচয় কি? আওয়ামী লীগ করতো তারা? কোথায় এই চাঁদাবাজি যারা করে তারা কি আসলে বিএনপি না? না, বিএনপির লোক তো চাঁদাবাজি, সবাই চাঁদাবাজি জাতীয়করণ হয়ে গেছে। জাতীয়করণ, সবাই চাঁদাবাজি, চান্স পাইলে চাঁদাবাজি করতেছে।
তো সুতরাং এটা তো ট্যাকেল করতে হবে, করতে পারতেছে না। ওই কারণে আমি বললাম যে অপরাধীদের নমিনেশন দিয়ে তাদেরকে এমপি মন্ত্রী তো বানানো হয়েছে, সুতরাং অপরাধ থেকে তো কেউ সরছে না। আর দ্বিতীয়ত চাঁদাবাজিটা হলো সহজ আর্নিং, সহজভাবে আর্ন করা, হ্যাঁ এটা করছে। তা আমার কাছে এখন বক্তব্য হচ্ছে যে আপনি বিশ্বের অনেক দেশে দুর্নীতির জন্য ক্যাপিটাল পানিশমেন্ট আছে, আপনি আইন করেন না কেন? রাডার ফিট করার তো দরকার নেই, আইন করেন, 2-4টা ধরে ফাঁসি দিয়ে দেন। আপনি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, ওই সময় অ্যাসিড থ্রোয়িং ব্যাপক হারে শুরু হয়েছিল না? তিনি আইন করলেন, কয়েকটাকে ঝুলাই দিলেন, দেখেন আছে এখন। আর অ্যাসিড মারে না। তারপরে ধরেন ওই যে কি এক সময় সন্ত্রাস বেড়ে গেল, তখন অপারেশন ক্লিন হার্ট, তখনও প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। দেখা গেল সরকারি দলের ওরা মাস্তানি সন্ত্রাসী বেশি করে, দেখা গেল যুবদল এবং ছাত্র দলের ছেলেরা বেশি মারা গেল, তারপরেও কিন্তু সন্ত্রাস থেমে গেল। সুতরাং অ্যাকশন তো হতে হবে, রাডার ফিট করবেন, অমুক ফিট করবেন, হেলিকপ্টার ঘুরাবেন, তাতে কাজ হবে না। তো আপনি আইন করেন, যাদেরকে বহিষ্কার করবেন তাকে জেলে পাঠান, সোজা জেলে পাঠান, হ্যাঁ, এবং প্রত্যেকের বিচার করে আগে আইন করেন। দুর্নীতি এখন বাংলাদেশের 1 নম্বর শত্রু, দুর্নীতি একেবারে জাতীয়করণ হয়ে গেছে। দুর্নীতির জন্য বাংলাদেশ এখন ক্যাপিটাল পানিশমেন্টের আইন দরকার, তাছাড়া এই দুর্নীতি রাডার ফিট করে চেক হবে না। আবার কারণ হচ্ছে এই যে বললাম তো নির্বাচনের আগে তো অপরাধীদের নমিনেশন দিচ্ছেন, অপরাধীরা মন্ত্রীও আছে, হ্যাঁ নাম বললাম না কিন্তু আছে তো, খুনের মামলার আসামি, মামলা শেষ হয় না। নাম বলবেন না কেন? নাম বলতে ভয় পান? ভয় পাওয়ার কিছু না, মাত্র 30 দিন হলো সরকারের, একটু দেখি না চেষ্টা তো করতেছে। ধরেন এই সরকারের আচার আচরণ তো অনেক ব্যতিক্রম, এটা ঠিক, আর একটু সময় দেই না, দেখি। ধরেন এই যে বিএনপি, এটা হলো মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, এর ভিতরে আমি বরাবরই বলি যে অনেকে বলে যে জামাতে এত ভোট পাইলো কেন, কবিতা যে পরে তাফালিং করছে, টাকা পয়সা দিছে, ব্যস্ত দিছে, দাঁড়িপাল্লা, এই কারণে ভোট বাড়ছে। আর বিএনপির কমপক্ষে 20% ভোট পাইছে, বিএনপি পরিচিত, ওরা গুপ্ত জামাত, হ্যাঁ ওরা ভোট দিছে। তো এই জন্য বলছি যে এই বিএনপিকে এই যত দোষ, সন্ত্রাস, চাঁদাবাজি যা আছে এর থেকে মুক্ত করতে হবে এবং আপনার গুপ্ত জামাত মুক্ত করতে হবে, তাহলে এটা মধ্যপন্থী জাতীয় দল হতে হবে। এটা তো আমি কিন্তু বলেছি, সরাসরি বলেছি, আমার সাথে 2বার কথা হয়েছে, আমি বলেছি তো, আচ্ছা যে বলেছি তো। এর সাথে কি একটু যুক্ত করুন গোলাম মাওলা রানী, যে আমি একটু আগে দেখছিলাম যে গতকালকে পাবনা সুজানগরের উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষ, এবং সেখানে মনসুর খান নামে একজন মারা গেছেন। বৃহস্পতিবার 19 মার্চ নাটোরের গুরুদাসপুরে আবার 2 গ্রুপের সংঘর্ষ, সেখানেও 5 জন আহত হয়েছে, পুলিশ সহ। পুলিশের এএসআই আজিজ তিনিও আহত হয়েছেন। শনিবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়ও 2 গ্রুপের এরকম ঈদের সময় এটা বাংলাদেশের একটা কালচার হয়ে গেছে, কিন্তু এখন অনেক জায়গায় এই যে সংঘর্ষ, দলের মধ্যে নিয়ন্ত্রণটা কি আপনার কাছে মনে হয় যে এটা কোনো ক্ষেত্রে হিমশিম খাচ্ছে, নাকি এটাই বাংলাদেশের বড় দল, সেটাকে স্বাভাবিক হিসেবেই নিতে হবে? না, স্বাভাবিক হিসেবে নয়। বাস্তবতা হলো শেখ হাসিনার জামানতে, মানে যখন একটা দল ক্ষমতায় থাকে তখন আসলে তার যে সাংগঠনিক ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। তাহলে বিএনপি 2001 থেকে 2006 সন পর্যন্ত তাদের যা কিছু সাংগঠনিক ক্ষমতা, এটি মূলত ফরমাল ছিল। আচ্ছা। আর শক্তিশালী মানে রাজনৈতিক যে মানে যাকে বলে সংগঠন, এটা হয় সাধারণত বিরোধী দলে থাকলে, যেটা এখন জামাত করছে বা এখন যেটা আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বিএনপি 2001 থেকেই নানা কারণে হয়নি। প্রথম কারণ হলো তারা ক্ষমতা ছিল 2001 থেকে 2006, এই সময়টাতে খাও দাও, ফুর্তি করো, ধরো মারো, হাওয়া ভবনে যাও, ইত্যাদি ইত্যাদি, এটা ছিল তাদের একটা স্টাইল, ফ্যাশনে। এরপরে যখন 111 এলো, 111-এ আসার পর আপনি চিন্তা করেন যে তারেক রহমান সাহেবের উপর যে নির্যাতন হয়েছে, ওই নির্যাতন দেখার পরে বিএনপির যারা সাধারণ নেতাকর্মী, তাদের কারোর কলিজার মধ্যে পানি ছিল না। কেউ এমনি চিত হয়ে পড়ে গেছে, কেউ পালিয়েছে, কেউ বলছে আমি আর জীবনে আব্বা গো বিএনপি করবো না, রাজনীতি করবো না।
অনেকে দাড়ি রাখছে, মোষ রাখছে, অনেকে জিকির আজকার করে ওঠে ইয়াহু ইয়াহু, অনেকে জামাতে চলে গেছে, অনেকে আওয়ামী লীগ চলে গেছে। আচ্ছা, এইভাবে 2009 সন পর্যন্ত চলছে। তারপর যখন আওয়ামী লীগ ক্ষমতা আসছে, কিছু কিছু লোক মনে করে যে রাজনৈতিক দল ক্ষমতা আসলে এখন বোধহয় একটা পরিবর্তন হবে, তখন তারা আবার বের হয়েছে। বের হওয়ার পর আওয়ামী লীগ মোটামুটি 12-13 সন পর্যন্ত একটা লিবারেল ছিল। 13 সনের পর থেকে আওয়ামী লীগ আবার ডলা দেওয়া শুরু করছে, যাকে বলে বাস ডলা। তো সেই বাস ডলা খাওয়ার পরে দলের মধ্যে না দলের বাইরে সবাইকে, বিএনপি সবাইকে, জামাত এবং বিএনপি সবাইকে বাস ডলা দিয়েছে। তো জামাত আবার করছে কি, যখন বুঝতেছে আমাদেরকে বাস ডলা দেবে, তখন তারা গুপ্ত হয়ে গেছে। গুপ্ত হয়ে তারা ওই বলছে যে আমরা এখন দাওয়াতি কাজকর্ম করব। সামহাও বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্সি থেকে শুরু করে সবাইকে বোঝাতে সক্ষম হয়েছে যে শেখ হাসিনা যতদিন জীবিত আছে আমরা আর কোনোদিন রাজনীতি করব না, আমরা এখন শুধুমাত্র আল্লাহ বিল্লাহ করব আর দাওয়াতি কাজ করব, কোরআন হাদিসের তর্জমা করব। এবং আমাকে ওই বেনজির সাহেব একদিন বলতেছিল যে তাহলে তো জামাত এটা খুব ভালো। বেনজির মানে ঢাকা তখন মেট্রোপলিটন পুলিশ কমিশনার। তো আমাকে বলতেছে যে তাহলে তো জামাত একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। তো চিন্তা করেন যে তারা বেনজির সাহেবের মতো মানুষকে কনভিন্স করে ফেলছে যে জামাত এখন দাওয়াতি কাজ করবে। কিন্তু বিএনপির লোকগুলো আসলে ওই কাজ না করে তারা যারা যারা রাজনীতি করার চেষ্টা করছে এদেরকে প্রথমে একটা মামলা দিছে। তো একটা মানুষের যদি 200, 300, 400 মামলা হয়, ওর ঘুম আসে না, ওর কবিতা রচনা হয় না, ওর শয়নের স্বপ্নে সারাদিন শুধু ডান্ডা বেরিয়ে দেখে। আমাকে একদিন সেই রাত্রি 12টা-1টার সময় সেই 2013 সনের দিকে বিএনপির খুব বড় নেতা, আমি বলবো না নাম, তা আমাকে বলতেছে রনি বলেন তো, আমি তো ঘুমাতে পারতেছি না। বলে কেন? বলে আমি শুধু শয়নের স্বপ্নে ডান্ডা বেরিয়ে স্বপ্নে দেখি, কবে আমার এখান থেকে ধরে নিয়ে যায়। সারা জীবন রাজনীতি করছি, প্যান্ট শার্ট পরছি, তো ওই কয়েদির পোশাক পরা, হাতে পায়ে ডান্ডা বেরিয়ে পড়া, ওই অবস্থা আমাকে কোর্টে উঠাচ্ছে, এটা দেখতে কেমন লাগবে। এই টেনশনে আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। কি পরামর্শ দিলেন? না আমি আমি শুধু শুনলাম সেই কথাগুলো। মানে আমি এটা বললাম যে এরকম একটা সাইকোলজিক্যাল অবস্থা 2013 সনে হলো। তো 13 সনে যদি এই অবস্থা হয়, তাহলে 15, 16, 17, 18 সনে কী অবস্থা হয়েছে। একটা ছোট্ট কাহিনী বলি। বিএনপির খুব সাহসী নেতা, যে কজন আছে ওয়ান অফ দ্য টপ 3 সাহসী নেতা। তো সে সম্ভবত 2018 বা 21-22 সনের ঘটনা। তা আমি তার সাথে আমার রাস্তায় দেখা, সে দেখি আনমনা হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তা আমি এটা ধাক্কা দিলাম যে ভাই কী হলো, আপনাকে তো কোনোদিন এত অমনোযোগী দেখি না। তো বলে রনি ভাই, গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটছে আমি ভুলতে পারতেছি না। বলে কি ঘটনা ঘটছে? তা আমি অফিসে বসা ছিলাম আমাদের বিল্ডিংয়ে, এমন সময় সবাই বলে যে পুলিশ আসছে। তা আমার মাথায় কাজ করলো না, একটা দৌড় দিয়ে ছাদে চলে গেলাম। তো ছাদে চলে গেলাম, ছাদে গিয়ে এখন নামতেও পারি না, পালাতেও পারি না, কী করবো? সঙ্গে সঙ্গে করলাম কি, যে কাজ জীবনে করি নাই, ছাদে একটা পানির ট্যাঙ্কি ছিল, সেই পানির ট্যাঙ্কির মধ্যে ডুবে রইলাম। তেমন সময় পুলিশ ছাদে আসছে, চারিদিকে খুঁজতেছে। খোঁজার পরে পুলিশ বলতেছে যে নাই, এখানে চলেন। তা আর এক পুলিশ বলতেছে এই পানির ট্যাঙ্কিটা দেখো। তো অন্য পুলিশে বলতেছে যে উনি যে সাহসী মানুষ, মরে গেলেও এই পানির ট্যাঙ্কির মধ্যে সে পালাবে না। তো এই কথা শুনে আমার চোখে পানি এসে গেছে। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করছি, তুমি আজকে আমার বেইজ্জতি করো না, এখান থেকে আমাকে বাঁচাও। আল্লাহ আমার দোয়াটা কবুল করলো। ওরা পানির সেই ট্যাঙ্কিটা আর চেক করলো না। এরপর ওরা চলে গেল, আমি সেখান থেকে বের হইতেছি। বের হয়ে আমি সেই চুপচুপে অবস্থায় গেছি। কালকে থেকে এখন পর্যন্ত আমি ঘুমাতে পারতেছি না। আকাশের দিকে তাকাই, খালি পানির ট্যাঙ্কি দেখি। আচ্ছা, তো এরকম ঘটনা মানে আপনারা মানে সাক্ষী অনেক অসংখ্য ঘটনা। তো এখন ওই যে দেখেন, তো এরকম চাপের মধ্যে পড়লে কোনো সাংগঠনিক ক্ষমতা থাকে না। প্রত্যেকটা লোক ভীত ছিল, সন্তুষ্ট ছিল। এখন যে সমস্ত লোক লাভ দিচ্ছে, এরা সবাই পুলিশের একটা বাঁশি শোনার সঙ্গে সঙ্গে চিত হয়ে পড়ে যেত। এটা হলো রিয়ালিটি। এদের অর্থনৈতিক ভিত্তি, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, অনেকের ঘর সংসার নষ্ট হয়ে গেছে, অনেকের ছেলে মেয়ে অমানুষ হয়ে গেছে, অনেকের মা মারা গেছে, জেলে গেছে, মায়ের লাশটা পর্যন্ত দেখতে পারেনি। ফলে তারা ভগ্ন হৃদয়, ভগ্ন শরীর। ফলে এই অবস্থাতে একটা আইসিইউ রুগীকে যদি আপনি বের করে বললেন এটা দৌড় দাও, হ্যাঁ, বা মাইক টাইসনের সাথে একটু মারামারি করো, তখন ওর জন্য যেরকম একটা অবস্থা হয়ে যায়। এখন এই যে বিএনপির লোকদের কাছ থেকে যদি আপনি খুব বেশি সেই এখন চেঙ্গিস খানের সেনাবাহিনীর মতো আচরণ আশা করেন, তা হবে না। এরা যেরকম কাজ সেরকমই করতে চায়। ফলে কোনো সাংগঠনিক কোনো কিছু নেই, নাথিং, কোনো কিছু নেই।
আচ্ছা, এম এ আজিজ, আমরা একটু অন্য আরেকটা প্রসঙ্গে কথা বলতে চাই। তেলের দাম আজকেও ঢাকা বিভিন্ন জায়গায় বন্ধ করে দিয়েছে। আপনার রাজশাহীতে আমরা দেখলাম যে পাম্পগুলো বন্ধ হয়ে গেছে, অনেকগুলো পাম্প। ঢাকার বাইরে লম্বা লাইন, একটা আতঙ্ক ছড়িয়েছে। আজকে একটু আগে আমি শোতে আসার আগে দেখলাম যে নিউজটা আসলো, ফিলিপিন্সে তারা জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, মানে তেল সংক্রান্ত ইস্যুতে। বাংলাদেশে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন যে যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে, তেলের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, এগুলোকে সয়ে নিয়েই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তেলের দাম বাড়বে কিনা, মানে এখন পর্যন্ত সরকারের যে সিদ্ধান্ত ইরান যুদ্ধকে কেন্দ্র করে, আপনার কি মনে হয় যে সরকার সঠিক পথেই আছে এবং সামনের দিন নিয়ে আপনার কোনো শঙ্কা কি কাজ করছে? দেখেন, সরকার কি করবে বলতে পারবো না, কিছু করার নাই। কারণ আমার কাছে মনে হয়েছে ইরান ইসরায়েল বা যুক্তরাষ্ট্র এই যুদ্ধ লম্বা হবে, লম্বা হলে কিন্তু তেলের ক্রাইসিস হবে। তবে আজকেও আমি শুনলাম আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলল যে, এবং আমি জ্বালানি মন্ত্রীকেও বলতে দেখলাম যে তেল ক্রাইসিস হবে না, কারণ ইন্ডিয়ার থেকে, ভারত থেকে আমরা গ্রিন সিগন্যাল পেয়েছি, আমরা পাইপলাইনে তেল পাবো, তারা তো রাশিয়ার থেকে তেল আনবে। যদি এটা আনতে পারে তাহলে হয়তো ক্রাইসিস কিছুটা ওভারকাম করতে পারবো। তবে তেলটা হচ্ছে কিন্তু জীবন এবং জীবিকার লাইফলাইন, এটা মনে রাখতে হবে। তেলের ক্রাইসিস যখন সারা বিশ্বে হবে, সারা বিশ্বে কিন্তু মুদ্রাস্ফীতি হবে, তার কিন্তু ঝাপটা কিন্তু বাংলাদেশেও লাগবে। সুতরাং তেল যদি সারা বিশ্বে দাম বেড়ে যায়, আমাদের দেশে তেল যদি পাইও আলাদাভাবে কিন্তু বাঁচতে পারবো না। তেলটা এমনই বিষয়। সুতরাং এটা হলো তেল, বললাম যে জীবন চালান, বাজার ব্যবস্থা বলেন, সব কিছু তেলের উপর নির্ভরশীল। হ্যাঁ, ধরেন এই যে লাইট ব্যবহার সব জায়গায় তো, ইন্ডাস্ট্রি বলেন, সব কিছু নির্ভর করে। তা আমার কাছে এইটা মনে হচ্ছে যে, এবং ইরানের যে ভয়েস শুনতে পাচ্ছি, তারা তো অনেকগুলো শর্ত দিয়ে ফেলছে, যে শর্ত না হলে তারা কোনো আলোচনা করবে না, যুদ্ধ বন্ধ করবে না। তারা তো 3টে শর্ত দিয়েছে। একটা হচ্ছে যে তারা আর কোনো স্যাংশন দিবে না, এটা বলতে হবে, এবং তারা ইসরায়েলে তাদের মানে ফিলিস্তিনিদের স্বাধীনতা দিতে হবে। হ্যাঁ, 1। 2 হচ্ছে তারা এগ্রিমেন্ট করতে হবে, আজীবন কোনো নিষেধাজ্ঞা দিতে পারবে না তাদের ব্যাপারে কোনো। সুতরাং এখন তো তারা তো, ইরান ভাবতেছে তাদের যে প্রথম যে আমেরিকার যে স্ট্যান্ড ছিল, যে রিজিম চেঞ্জ, তারা বুঝে ফেলছে যে রিজিম চেঞ্জ করা সম্ভব না, কারণ স্তরে স্তরে রিজিম তৈরি করা আছে। এক গ্রুপ মেরে ফেলবে, আর এক গ্রুপ আসবে, আর এক গ্রুপ মেরে ফেলবে। আর ইরানের সুবিধাটা হচ্ছে তাদের যে আপনার, এটা ঠিক, ইসরায়েলের যে সক্ষমতা আছে, সামরিক সক্ষমতা, বা যুক্তরাষ্ট্রে আলাদাভাবে আছে, ইরানের কিন্তু নাই। সুতরাং কিন্তু ইরানের সুবিধাটা হচ্ছে 2টা। একটা হচ্ছে ধরেন রাডার যে বানায়, সেই একটা রাডার বানাইতে ইরানের যে খরচ হয়, এবং রাডার এমন আধুনিক, মারে পূর্ব দিকে, যায় পশ্চিম দিকে, যা ইচ্ছে তাই। এবং একটা রাডারকে যদি ইন্টারসেপ্ট করতে হয়, তাহলে আমেরিকার 3টা ড্রোন লাগে, এবং একটা ড্রোনের চাইতে কমপক্ষে 4 থেকে 5 গুণ খরচ বেশি ওইটা। সুতরাং এখন কিন্তু আপনি দেখেন, ইরান যেহেতু সামরিক সরঞ্জামে কমতি আছে, তারা কিন্তু টার্গেট, যেমন কাতারে রাডার ছিল, এই রাডারটা কিন্তু ফেলে দিছে, রাডারটা আর কাজ করতেছে না। একটা আপনার ক্যারিয়ার ছিল শিপে, ক্যারিয়ার কিন্তু বোম মেরে দিছে, অর্থাৎ টার্গেট করতেছে। আর ইরানের যে অবস্থা, ইরানে আপনার ধরেন 51টা আপনার প্রদেশ আছে, এবং প্রায় 150-150 মতো শহর আছে, এবং এই শহর হচ্ছে সব বধ্যভূমি, পাহাড়, মালদ্বীপের মালভূমির পাশে। সুতরাং এখানে তো কোনো পদাতিক বাহিনী, ট্যাঙ্ক, লরি যাইতে পারবে না, উপর থেকে বঙ্গম করবে। তারা এখন সব আগে যেমন ছিল, বিভক্ত ছিল, এখন ওই জাতি বিভক্ত নেই, তারা মরতে প্রস্তুত। তারা, আমার ধারণা যে এটা আমেরিকা যেমন আফগানিস্তানতে হাত গোটাইছে, ভিয়েতনামে 30 বছর ফাইট করে হাত গোটাইছে, এখানেও ইরান যে জায়গায় স্ট্যান্ড নিছে, তাতে করে ইরান থেকেও তাদের হাত গোটাইতে হবে। কিন্তু এতে কিন্তু বিশ্ববাসী কিন্তু এই তেলের কারণে ক্ষতিগ্রস্ত হবে, কারণ হরমুজ প্রণালী
এটা কিন্তু আপনার ইরানের, এবং তারা এটা মাঝে মধ্যে বন্ধ করবে, মাঝে মধ্যেই ছাড়বে। আমরা শুনি যে আমাদের বাংলাদেশের কোনো জাহাজ যদি আসতে চায়, আসে পড়ছে তো ইতিমধ্যে 4টে আসছে আগে, তারা বলছে যে যদি আগে ইনফর্ম করে তারা বাংলাদেশের জাহাজ ছেড়ে দিবে বলছে। এখন কতটুকু ছাড়বে, এখন যুদ্ধ যদি শুরু হয়, এখন আমেরিকাও তো তাদের ইরানের ভিতরে যায়, ইরানের ভিতরে যায় তারা। এই অবস্থায় বাংলাদেশের ইকোনমিতে কি ধরনের প্রভাব পড়তে পারে? এটা তো বহুমাত্রিক সমস্যা দাঁড়াবে। আপনার তেল ক্রাইসিস যদি হয় বহুমাত্রিক, এখন যদি ভারত যদি তেল দেয় রাশিয়ার থেকে এনে, এবং আমেরিকার কাছেও পারমিশন বাংলাদেশ চেয়েছে, যদি পায় তাহলে হয়তো দেখা যায় আলাদাভাবে, কিন্তু সারা পৃথিবীতে যদি আপনার তেলের ক্রাইসিস হয় আলাদাভাবে বাংলাদেশ সমস্যা মুক্ত থাকতে পারবে না, সমস্যা হবেই। কিন্তু যদি তেল পায় তাহলে মোটামুটি দৈনন্দিন খরচ চালাই যেতে পারবে, এটা আমার মনে হয়। তবে যুদ্ধ কিন্তু ইয়ে হবে, দীর্ঘায়িত হবে বলে মনে হচ্ছে। কিন্তু আজকেও গতকালও এই ঘোষণা আসলো যুদ্ধবিরতি, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে কথা হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি সেটাই হয়, যুদ্ধ যদি দীর্ঘ হয়, বাংলাদেশের মতো দেশে আমাদের যেই ভৌগোলিক অবস্থান এবং আমাদের যে ইকোনমিক যে মানে ভঙ্গুর অবস্থা, সেই জায়গায় মানুষ নতুন করে কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়বে কিনা? প্রথমত আমাদের দেশে আজকের দিন পর্যন্ত যে ফুয়েল ক্রাইসিস যেটা দেখা দিচ্ছে, এটা অ্যাবসলিউটলি সরকারের একটা ফেইলিয়ার বা ব্যর্থতা। এবং সরকারের যারা কর্তা ব্যক্তি তারা কেন এই ব্যর্থ হচ্ছে আমার মাথায় ঢুকে না। প্রথম কারণ হলো যে সরকার যেই সময়টাতে ক্ষমতায় এলো, একেবারে ওই সময়টাতে যে সিরিয়াল ছিল তাতে সরকারের হাতে রিজার্ভ ছিল অ্যাটলিস্ট অন অ্যাভারেজে 1 মাসের তেল। বোঝার চেষ্টা করেন। 2 নম্বর হলো যে আমাদের দুটো তেল, অর্থাৎ পেট্রোল এবং অকটেন, এই দুটো আমাদের নিজেদের দেশে উৎপন্ন হয়। অর্থাৎ আমাদের যে গ্যাস ক্ষেত্রগুলো আছে ওখান থেকে রিফাইন করতে গিয়ে যে উপজাত হিসেবে আমরা পেট্রোল এবং অকটেন পাই, এবং অকটেনটা হলো আমাদের দেশের যে প্রয়োজনের তুলনায় বেশি এক্সপোর্ট করার মতো অবস্থা। এবং আমরা আওয়ামী লীগ জামানাতে বোধহয় একবার অকটেন এক্সপোর্ট করা হয়েছিল। তো কাজেই কোনো পেট্রোল পাম্পে অ্যাটলিস্ট পেট্রোল এবং অকটেন এটার ঘাটতি হওয়ার কথা নয়। এর কারণ হলো এখানে যে রিফাইনারিগুলো আছে, ডিজেল রিফাইনারি প্লাস গ্যাসের যে গ্যাস ক্ষেত্রগুলো আছে, এখান থেকে আমরা 100% অকটেন এবং পেট্রোল পাই। এখন এটা কেন সাপ্লাই পেল না? নাম্বার 1। নাম্বার 2 হলো ডিজেল। সবচেয়ে ব্যাপক মাত্রায় হলো আমাদের ব্যবহৃত হয় ডিজেল। এখন সেই ডিজেল এই রোজার এই সময়টাতে সরকার আসার পরে আমাদের সেই ডিজেল দিয়ে কী হয়, অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট চলে, তারপরে পাবলিক যে ট্রান্সপোর্টগুলো সবই ডিজেলে চলে। তো সেই ডিজেলের জাহাজ আসছে, হ্যাঁ, তো সেই ডিজেলের যে 16টা না 17টা জাহাজ আসছে, 2-3টা জাহাজ আসছে ভারত থেকে, আমরা পাইপলাইনে 5000 মেট্রিক টন ডিজেল পেয়েছি। তো গণপরিবহনে তো ডিজেলের কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই। প্রত্যেকটা পেট্রোল পাম্পে কিন্তু গণপরিবহনে যেখানে আমাদের অলমোস্ট 80% ব্যবহৃত হয় ডিজেল, তো সেখানে তো বাংলাদেশে কোথাও ডিজেল পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত আমরা শুনিনি। প্রবলেমটা হচ্ছে পেট্রোলে এবং অকটেনে, অর্থাৎ হুন্ডা চলে, প্রাইভেট কার চলে, যেই জায়গাতে মানুষ বিরক্ত হয়, হাহাকার ছড়িয়ে পড়ে, এবং মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত শ্রেণীটাকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা যায়। এখন এই দুটো জায়গাতে কেন প্রবলেম হবে? 3 নম্বর হলো যে আমাদের অনেকগুলো বিদ্যুৎ প্ল্যান্ট চলে ফার্নেস অয়েলে। তো ফার্নেস অয়েলেরও তো কোনো সমস্যা আছে বলে আমরা এখন পর্যন্ত শুনিনি। এরপরে এলএনজি, যেটাতে সমস্যা হওয়ার কথা, সেটা হলো এলএনজি, কাতার প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। ওই তো বলছি, তো এলএনজিতে আমাদের আসলে প্রবলেম হওয়ার কথা। কিন্তু আপনি গিয়ে দেখেন যে এলএনজি নির্ভর যে সকল বিদ্যুৎ প্ল্যান্ট আছে প্লাস এলএনজি নির্ভর যে সকল পেট্রোল পাম্প আছে, সব জায়গাতে পর্যাপ্ত, মানে যে সকল গাড়ি এলএনজিতে কনভার্ট করা হয়েছে তারা সবাই তেল পাচ্ছে। তাহলে এখানে জনাব তারেক রহমান সাহেবের সরকার, তারা যে একটা ব্লু প্রিন্টের আন্ডারে একটা চক্রান্তের মধ্যে পড়ে গেছে এই পেট্রোল এবং অকটেন নিয়ে, এটা আমি একেবারে তামার পাতে লিখে দিতে পারি। এ কারণ হলো এখানে তো সমস্যা হবে এলএনজি নিয়ে, কাতার থেকে আমি এলএনজি আনি, এলএনজিতে সমস্যা নেই, সমস্যা হবে ফার্নেস অয়েল নিয়ে, সমস্যা হবে ডিজেল নিয়ে। কিন্তু যেটা আমাদের নিজস্ব বাই প্রোডাক্ট, নিজস্বের দেশে পর্যাপ্ত আছে, প্রতিদিন উৎপন্ন হচ্ছে, সেটা নিয়ে কেন সমস্যা হচ্ছে? দিস ইজ মাই প্রবলেম। এটা আমার মাথায় ঢুকছে না।
এখানে বিদ্যুৎ মন্ত্রী অন্যান্য যারা আছেন, এবং আমি মনে করি যে নতুন একেবারে একটা নবজাতক সরকার, এই নবজাতক সরকারকে যদি বাসর রাত্রে বিড়াল মেরে প্রতিপক্ষরা সেই মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তদের ক্রোধের মুখে ফেলে দিতে পারে, এই সরকার আর দাঁড়াতে পারবে না। এক। 2 নম্বরে হলো যে এই ডিজেল এবং পেট্রোল নিয়ে বিদ্যুৎ মন্ত্রী, জ্বালানি মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা যে সকল অনাহত আনএক্সপেক্টেড যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো এমন অবস্থা হয়ে গেছে যে এই সরকার ফালতু কথা বলে, এই মন্ত্রীদের কোনো ওয়েট নাই, এদের কোনো কানেক্টিভিটি নাই, তারা গণবিচ্ছিন্ন। এরা যে কথাগুলো বলে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এক মন্ত্রী বলতেছে যদি আপনি পেট্রোল না পান আমাকে ফোন দিয়েন, আমাকে জানান, আমি পেট্রোলের ব্যবস্থা করব। এই কথা শুনে মানুষের মেজাজ ঠিক থাকে না। তো এরকম জিনিসগুলো হচ্ছে, এবং এখানে এই জিনিসগুলো যত দিন বাড়বে এই সমস্যাগুলো তত বেশি প্রকট হবে। আজকের এই সময়টাতে আপনি ঢাকা শহরে যদি ধরেন 2.5 কোটি মানুষের মধ্যে, ঢাকা শহরের 2.5 কোটি মানুষের মধ্যে অ্যাটলিস্ট 1.5 কোটি মানুষ শহরে বাইরে চলে গেছে। তো 1 কোটি মানুষ আছে। 1 কোটি মানুষের মধ্যে যদি গাড়ির আপনি চলাচল ধরেন, ঢাকা শহরে গাড়ি হুন্ডা চলাচল ধরেন, আমার কাছে মনে হয় না যে 10% গাড়ি চলাফেরা করছে। অনলি 10% গাড়ি চলাফেরা করছে, বাকি 90% গাড়ি চলাফেরা করছে না। আজকের দিনে ঢাকা শহর থেকে শুরু করে অর্থাৎ ঈদের পরের দিন থেকে আজকে কেন পেট্রোল পাম্পে পেট্রোল থাকবে না? আজকে কেন বেশিরভাগ পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল নাই? আবার কোনো কোনো পেট্রোল পাম্পে মাইকিং করে বলা হচ্ছে যে এখানে পেট্রোল নাই, অকটেন নাই, এবং এইগুলো আবার ইন্টারনেটে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা তারেক রহমান সাহেবের সরকারকে স্যাবোটাজ করার জন্য আমি মনে করি একটা গ্রুপ সেখানে কাজ করে যাচ্ছে। ওনারাই তো অভিযোগ করছেন, ওনারা যদি না পান, পেট্রোল পাম্পের যারা মালিক তারা সেটাকে দিবেন কিভাবে? কিন্তু এখানে মাঝখানে কারা, মানে কারা মূল সরকারের বিরুদ্ধে এইভাবে লাগতে পারে? মূল ব্যাপারটা হলো যে এখানে একটা সিন্ডিকেট আছে, এটা তো আমার দায়িত্ব নয়। আমার মূল ব্যাপার, আমি আপনাকে যে জিনিসটা বললাম যে কোনো মানুষ যদি আমাকে এখন এসে আমাকে চ্যালেঞ্জ জানায় যে আপনি কথাগুলো বলেছেন সেটা মিথ্যা, অর্থাৎ আমি বলেছি পেট্রোল এবং অকটেন বাংলাদেশে উৎপন্ন হয়, পর্যাপ্ত আছে, তাহলে ক্রাইসিস হবে কেন? 2 নম্বর হলো যে ঢাকা শহরে 100টা গাড়িটার মধ্যে গত 4-5 দিন যাবৎ মাত্র 10টা গাড়ি চলছে, তাহলে কেন পেট্রোল পাম্পে পেট্রোলের জন্য লম্বা লাইন থাকবে? তারপরে আমি যেটা বলছি যে পাবলিক ট্রান্সপোর্ট যেখানে আছে, এগুলো লং যাত্রা, সেখানে সমস্যা হচ্ছে না, প্রাইভেট গাড়িতে কেন সমস্যা হচ্ছে? এবং পেট্রোল পাম্পে গিয়ে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, ভদ্র থেকে শুরু করে অল্প, মানে সবাই অপমানিত এবং লাঞ্ছিত হচ্ছে। একজন ভদ্রলোক যাচ্ছে, সে সচিব হোক যা হোক, তাকে বলছে 20 লিটারের বেশি দেওয়া যাবে না। তো ওই লোকটা যে সরকারের প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে, আপনি তো দ্বিতীয়বার তার মান আর ভাঙাতে পারবেন না। এখন তারেক রহমান সাহেব বন্ধের দিন অফিস করছেন, লোকজন একটা ব্যাড কমেন্ট করে বলবে, আরে বেটা, আমার মতো গাড়িতে তেল না থাকলে বোঝা যাইতো যে আপনি কিভাবে গিয়া অফিস করেন, এসির মধ্যে বসে থাকেন, আপনার তো কোনো সমস্যা নেই, আমার তো সমস্যা আছে। তো এরকম হাজার হাজারো ঘটনা ঘটছে যেটা কিনা এই সরকারের একটা মিসম্যানেজমেন্ট। এবং আরও একটা ঘটনা বলি, দেখুন যমুনাতে প্রধানমন্ত্রীর একটা সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে ঈদ উপলক্ষে। বাংলাদেশের ইতিহাসে এমন অব্যবস্থাপনার বিশ্রী বিশৃঙ্খল কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান ইতিপূর্বে হয় নাই। আপনি গিয়েছিলেন নাকি? পেপার পত্রিকা যা দেখেছে, আমার যাওয়ার দরকার নেই। 8,000 লোকের দাওয়াত করেছে, যারা গেছে 1,003 লোক ভিতরে ঢুকতে পেরেছে, বাকি লোকগুলো বাইরে ঢুকতেই পারে নাই। এরপরে যারা ঢুকছে, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি প্রকাশ্যে মিডিয়াতে বলছে যে আপনার ঢোকার পরে, অর্থাৎ আমি এই ভিতরে ঢুকছি, এবং উনি তো জানেন যে এসএফের প্রোটোকল নিয়ে তিনি ঢুকছেন, তো উনি এসএসএফের প্রোটোকল নিয়ে ঢোকার পরে সেই যমুনার ভিতরে ঢুকে ওনার মতো মানুষকে তারেক রহমান সাহেবের দরবারে, মানে কাছাকাছি যেতে কত, 200 গজ, 100 গজ, নট মোর দেন দ্যাট, তো ভিতরে ঢুকে 100 গজ যেতে তার 1.5 ঘন্টা সময় লাগছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সে নিজে তারেক রহমান সাহেবের সাথে হ্যান্ডশেক করতে গিয়ে সে কথা বলছে, আপনার এখানে আসতে আমার 1.5 ঘন্টার সময় লাগছে আপনার কাছাকাছি বসতে। এরপর এসএসএফ অনেক মানুষকে ধাক্কা দিচ্ছে, এবং পরে আমি ভুক্তভোগী যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করলাম কারণটা কি। কারণটা হলো যে ওনার সামনে যেমন দেখা গেল যে 500 লোক সিরিয়ালে আছে, ওই যে 500 লোক ওনার সাথে হ্যান্ডশেক করে সে কিন্তু আর যাচ্ছে না, ওখানে তারা দাঁড়ায় থাকতেছে। আচ্ছা, বাসে চন্দ্র দর্শন যেভাবে আছে না, যে আকাশের চাঁদ দেখতেছি, আমি এই মহামূল্যবান ছেড়ে যাব না, এই পরশ পাথর ছেড়ে যাব না, মরে যাই মনে হয় যেন ওইটা নিয়ে থাকবো, একটা কিবলামুখী। তো এই যে অবস্থা, একটা অব্যবস্থাপনা ওখান থেকে শুরু হলো, আর এখন এই যে এখন চলছে হলো তেল নিয়ে। ফলে এই সরকার কি করে আগাবে বলেন? আপনি ওই যে উনি বলছে রাডার সেট আপ করছে, হ্যাঁ, একসময় দেখছেন কবে জামাতের আমি রাগ করে বলে রাগ তোর রাডার, গোষ্ঠী মারি তোর রাডার, এই কথা বলে ফেলে কি হবে, ভাইরাল হয়ে যাবে কথাবার্তা।
আচ্ছা, আমরা শেষ করতে হচ্ছে। অনেকগুলো ছোট ছোট বিষয় ছিল, আমরা সেগুলো নিয়ে কিছু আলাপ করতে পেরেছি, কিছু করতে পারিনি। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে আজকের আলোচনায় যুক্ত হওয়ার